যে কমপ্লিকেশনগুলো সেগুলো বলবো, যেমন কি কি বলো, প্রাইমারি হ্যামোরেজ, রিঅ্যাকশনারি হ্যামোরেজ, সেকেন্ডারি হ্যামোরেজ, তারপরে অ্যাসপিরেশন অফ ব্লাড, ইনজুরি টু টিউবুলাস, সফট প্যালেট, অ্যান্টেরিয়র পিলার, হ্যাঁ, তারপরে ইনফেকশন। এই কমন পয়েন্টগুলো তোমরা বলবা, ঠিক আছে? ডিফারেন্স হলো প্রাইমারি হ্যামোরেজ অকার্স ডিউরিং দ্য টাইম অফ অপারেশন। অপারেশন করার সময় টনসিলার বেড থেকে যে ব্লিডিংটা হয় সেটাকে আমরা প্রাইমারি হ্যামোরেজ বলি। রিঅ্যাকশনারি হ্যামোরেজ সেটাকে বলা হয় অপারেশনের পরে উইদিন 24 আওয়ার্স। অপারেশন শেষ করে রোগী পোস্ট অপারেটিভ পাঠাইলাম, পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রোগী যে 24 আওয়ার্স থাকবে, তখন যদি কোনো হ্যামোরেজ হয় সেটাকে আমরা বলছি রিঅ্যাকশনারি হ্যামোরেজ। সেকেন্ডারি হ্যামোরেজ হলো আফটার 24 আওয়ার্স থেকে 7 to 10 ডেজ, এই সময়টার মধ্যে যদি হ্যামোরেজ হয় সেটাকে আমরা রিঅ্যাকশনারি হ্যামোরেজ বলছি, ঠিক আছে? সেকেন্ডারি, সরি, হ্যাঁ, সেটা সেকেন্ডারি হ্যামোরেজ। এটা একটা কমন কোশ্চেন। এটা আমরা টনসিলেক্টমি করার সময় ইউজ করি, এটার নাম হলো ড্রাফিন্স বাইপড। ড্রাফিন্স বাইপড এটা হলো গিয়া তোমার বয়েল ডেভিস মাউথ কেকটাকে স্টেবিলাইজেশন করার জন্য, হ্যাঁ, বয়েল ডেভিস মাউথ কেকটাকে স্টেবিলাইজেশন করার জন্য আমরা এটা দিই আর কি। এটা ইউজুয়ালি হসপিটালে দেওয়া হয় না, এটা পার অপারেটিভ যদি আমরা অপারেশন যখন করি, তোমরা যদি যেয়ে থাকো তখন দেখবা এই রোগীকে হা করাইয়া এটার ভিতরে এন্ট্রি করানোর পরে টাংটাকে ডিপ্রেস করার পরে এই ইনস্ট্রুমেন্টটা তো আমাকে স্টেবিলাইজ করা লাগবে না, ওই স্টেবিলাইজেশন করার জন্য এরকম ভাবে আমরা এই 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 ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা এটাকে এরকম স্টেবিলাইজ করি, এবং এই ইনস্ট্রুমেন্টটার নাম হলো ড্রাফিন্স বাইপড। হ্যাঁ, বাই মানে কি বল, টু, ড্রাফিন্স বাইপড। What is this instrument? যেটা ভুল করো এটার নাম হলো থুডিকামস না, থুডিকাম নেজাল স্পিকুলাম। অনেকে অ্যাপোস্ট্রফিতে অ্যাপোস্ট্রফি এস নাই, তোমাদের গাইড বইতে এন্ডেভারে বা বিভিন্ন গাইড বইতে নামের স্পেলিংগুলো অনেক ভুল আছে, হ্যাঁ, এগুলো একটু কারেকশন করব। থুডিকাম নেজাল স্পিকুলাম, এই থুডিকাম নেজাল স্পিকুলামটা আমরা কি কি অপারেশনে ইউজ করি? এটা কমন অস্পিকুলেশন থেকে, এটা আমরা সেপ্টোপ্লাস্টি এবং এসএমআর অপারেশন করার সময় ইউজ করি, 1 নম্বর। 2 নম্বর হলো টু ডায়াগনোজ এনি ফরেন বডি নোজ, নোজে কোনো ফরেন বডি ডায়াগনোজ করার জন্য ইউজ করি। 3 নম্বর হলো টু ডায়াগনোজ ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, হাইপারট্রফি অফ ইনফিরিয়র টার্বিনেট, নেজাল পলিপ, ইনভার্টেড পেপিলোমা অ্যান্ড সাইনোনেজাল মাস। এই জিনিসগুলা ডায়াগনোসিস করার জন্য আমরা থুডিকাম নেজাল স্পিকুলাম ইউজ করি, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট। প্রথমে তো হলো অপারেশন করার সময় ইউজ করি, ডিউরিং সেপ্টোপ্লাস্টি এসএমআর অপারেশন ইউজ করি। তারপরেরটা হলো টু ডায়াগনোজ ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, হাইপারট্রফি অফ ইনফিরিয়র টার্বিনেট, ফরেন বডি নোজ, নেজাল পলিপোসিস, ইনভার্টেড পেপিলোমা অ্যান্ড সাইনোনেজাল মাস। এগুলা ডায়াগনোসিস করার জন্য আমি থুডিকাম নেজাল স্পিকুলামটা ইউজ করি। এই তোমাদের কি নোজ এক্সামিনেশন ক্লাস নেওয়া হচ্ছে না? ইয়েস স্যার। এই ইনস্ট্রুমেন্টটা কিভাবে হোল্ড করতে হয়, নাকে কিভাবে এন্ট্রি করতে হয়, কিভাবে বের করতে হয়, কিভাবে ডায়াগনোস করতে হয়, এগুলোর তোমাদের ক্লাস নেওয়া হয়েছে। যদি কোনো এক্সামিনেশনের উপর কনফিউশন থাকে আমাকে বললো, আমি আরেকদিন ক্লাস নিতে পারি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এক্সামিনেশন পর আরেকদিন ক্লাস নিব, ঠিক আছে? এবার একটা কমন কোশ্চেন আমরা দিই, হোয়াট ইজ দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ ইউজিং দিস ইনস্ট্রুমেন্ট? ভেস্টিবুলাইটিস। যদি কোনো পেশেন্টের ভেস্টিবুলাইটিস থাকে, সেটা এক্সট্রিমলি পেইনফুল কন্ডিশন, তখন এটা ইউজ করা যাবে না, এটা কন্ট্রাইন্ডিকেটেড। আর এই ইনস্ট্রুমেন্টটা কিভাবে স্টেরিলাইজেশন করা হয়? হাউ? autoclave and boiling, same.
ঠিক আছে, বয়েলিং এবং অটোক্লেভ করে আমরা এটাকে স্টেরিলাইজেশন করব। এই ইনস্ট্রুমেন্টটা কি? হোয়াট ইজ দিস ইনস্ট্রুমেন্ট? এই ইনস্ট্রুমেন্টটার নাম হলো টিলি নেজাল ড্রেসিং ফোরসেপ। ওকে, টিলি নেজাল ড্রেসিং ফোরসেপ, নেজাল ড্রেসিং ফোরসেপ। এখন কমন যে কোশ্চেনটা আসবে, হোয়াট আর দ্য ইউজেস, এটার কমনলি কি কি কাজে আমরা ইউজ করি। ঠিক আছে, মনে রাখতে হবে আমরা যখন সেপ্টোপ্লাস্টি বা এসএফআর অপারেশন করি, অপারেশন করার পরে নেজাল প্যাক আমরা দেওয়া হয় না, তাইলে টু গিভ নেজাল প্যাকিং ডিউরিং সেপ্টোপ্লাস্টি এন্ড এসএমআর অপারেশন, এটা 1 নম্বর ইন্ডিকেশন। ঠিক আছে, 2 নম্বর হলো টু রিমুভ এনি নেজাল ফরেন বডি, নাকের ভিতরে কোনো ফরেন বডি থাকলে আমরা থুডিকাম দিয়ে নাকটা ওপেন করে টিলি ফোরসেপ দিয়ে আমরা ফরেন বডিটা নিয়ে আসি। ওকে, টু রিমুভ এনি নেজাল ফরেন বডি। তারপরে টু রিমুভ নেজাল প্যাক, এটা দিয়ে নেজাল প্যাক দেওয়া হয়, প্যাকটা খোলাও হয়, বুঝছো? টু রিমুভ নেজাল প্যাকিং। এবং টু রিমুভ এনি বোন পিস অ্যান্ড কার্টিলেজ, আমরা সেপ্টোপ্লাস্টি এবং এসএমআর অপারেশনের সময় নাকের ভিতর থেকে বোন পিস এবং কার্টিলেজগুলো এই টিলি ফোরসেপ দিয়ে বের করে নিয়ে আসি। টু রিমুভ এনি বোন পিস অ্যান্ড নেজাল কার্টিলেজ ডিউরিং সেপ্টোপ্লাস্টি অ্যান্ড এসএমআর সার্জারি। এটা স্টেরিলাইজেশন বাই অটোক্লেভ এন্ড বয়েলিং। ঠিক আছে, পরীক্ষা হলে যেন ভুল না হয়। পিকচার থাকবে তোমাদের ওয়ার্ড এন্ডিং এবং ফাইনাল প্রফে পিকচার দেয়া থাকবে। এই ইনস্ট্রুমেন্টটা কি? হোয়াট ইজ ইনস্ট্রুমেন্ট? লেরিঞ্জিয়াল মিরর। লেরিঞ্জিয়াল মিরর। এই ইনস্ট্রুমেন্টটা কি এক্সামিনেশনে ইউজ করা হয়? ফর ডুইং ইনডাইরেক্ট লাইনোস্কোপি। ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনটা আসবেই। এটা মোটামুটি অনেকগুলো ব্লকে নিয়ে আসছে। লাইনোস্কোপি। লাইনোস্কোপি। এবার একটা কমন কোশ্চেন হবে যে এটার ইউজ কি কি, কি কি কন্ডিশনে আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করি। হ্যাঁ, তো ইউজের মধ্যে 1 নম্বর ইউজ হবে টু সি দ্য ল্যারিংস অ্যান্ড হাইপোফেরিংস, বা টু examine larynx and hypopharynx in a patient with stridor, dyspnea, dysphagia। যেসব পেশেন্ট আমাদের কাছে ডিসনিয়া বা ডিসফেজিয়া বা স্ট্রাইডর নিয়ে আসে, সেসব পেশেন্টের ল্যারিংস এবং হাইপোফেরিংস এক্সামিনেশন করার জন্য আমরা ল্যারিঞ্জিয়াল মিরর ইউজ করি। ডিসফেজিয়া। 2 নম্বর পয়েন্ট হলো টু ডায়াগনোজ ল্যারিঞ্জিয়াল গ্রোথ। ল্যারিঞ্জিয়াল গ্রোথ ডায়াগনোস করার জন্য এন্ড সি ইটস এক্সটেন্ট, এবং গ্রোথের এক্সটেন্টটা, গ্রোথটা কতটুকু এক্সটেনশন হয়েছে, এগুলো ডায়াগনোসিস করার জন্য আমরা এই ইনস্ট্রুমেন্ট ইউজ করি। ঠিক আছে, এবার কমনলি একটা কোশ্চেন পরীক্ষা হলে থাকে যে এই ইনস্ট্রুমেন্টের কোন সাইডে হিট দেই আমরা? মিরর সাইড। হিট দেই কেন ভাই? ফগিংটা যেটা প্রিভেন্ট করার জন্য। এটা হ্যাঁ একটা। আর মেটালিক সাইডে কেন হিট দেওয়া হয় না? এক্সপ্যান্ড হয়। মেটালের উপরে হিট দিলে মেটালটা এক্সপ্যান্ড করবে, মিররটা টুক করে পড়ে যাবে, মিররটা পড়ে ভেঙে যাবে, সেই সাথে তোমার পরীক্ষাও ভেঙে চুরে খান খান হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা
এবার আরেকটা কোশ্চেন হতে পারে এখানে অস্পির কোশ্চেন যে হোয়াট আর দ্য স্ট্রাকচার সিন বাই দিস ইনস্ট্রুমেন্ট। ইনডাইরেক্ট লেরিঙ্গোস্কোপি করে কি কি ইনস্ট্রুমেন্ট আমরা সিন করতে পারি। এটা খুবই কমন কোশ্চেন, খুবই পেড কোশ্চেন, এটা পারতে হবে। তাহলে তুমি সামনের থেকে পিছন দিকে যাও, টাং বেস তুমি লেখো হোয়াট আর দ্য স্ট্রাকচার সিন বাই দিস ইনস্ট্রুমেন্ট। সামনের থেকে আমরা যদি অ্যান্টির থেকে পোস্টেরিয়রলি যাই তাহলে আমাদের বেস অফ দ্য টাং, ভেলিকুলা, এপিগ্লটিস, এরিএপিগ্লটিক ফোল্ড, এরিটিনোয়েড কার্টিলেজ, ট্রু ভোকাল কর্ড, ফলস ভোকাল কর্ড, ভেন্ট্রিকল, ভেস্টিবুল অ্যান্ড পাইরিফর্ম কোষা। এই স্ট্রাকচারগুলো এই ইনস্ট্রুমেন্ট দ্বারা সিন করা যায়। ওকে, এপিগ্লটিক ফোল্ড সামনের থেকে পিছন দিকে যদি তুমি চিন্তা করো, কল্পনা করো, তাহলে ছবিগুলো তোমার চোখের সামনে ভাসবে। হ্যাঁ, তাহলে আমরা সামনের থেকে পিছন দিয়ে চিন্তা করি। প্রথমে সামনে থাকবে বেস অফ দ্য টাং, ভেলিকুলা, এপিগ্লটিস, এরিওপিগ্লটিক ফোল্ড, হ্যাঁ, তারপরে এরিটিনোয়েড কার্টিলেজ, কর্নিকুলেট কার্টিলেজ, কিউনিফর্ম কার্টিলেজ, ট্রু ভোকাল কর্ড, ফলস ভোকাল কর্ড, ভেন্ট্রিকল, ভেস্টিবুল এবং বোথ সাইডে পাইরিফর্ম ফোসা। পাইরিফর্ম ফোসা, এই স্ট্রাকচারগুলো আমরা আইএল এক্সামিনেশন করে এই ইনস্ট্রুমেন্টগুলো আমরা দেখতে পারবো, সিন করতে পারবো। ঠিক আছে, এরিটিনয়েড কার্টিলেজ। এই ইনস্ট্রুমেন্টটা কি? পোস্ট নেজাল স্পেস মিরর। হ্যাঁ, পোস্ট নেজাল স্পেস মিরর, পোস্ট নেজাল স্পেস মিরর। তাহলে হ্যাঁ, একই, পোস্টেরিয়র পোস্ট একই, কোনো সমস্যা নেই। তাহলে পোস্ট নেজাল স্পেস মিরর, এই ইনস্ট্রুমেন্টের নামটা ভালো মতো খেয়াল করো, পোস্ট নেজাল স্পট। তার মানে অ্যান্টেরিয়র নেজাল স্পেস কিন্তু এই ইনস্ট্রুমেন্ট দ্বারা দেখা যায় না। এই ইনস্ট্রুমেন্ট দ্বারা আমরা নেজাল ক্যাভিটির যে পোস্টেরিয়র যে স্পেস, মোস্ট পোস্টেরিয়র স্পেসটা আমরা এক্সামিনেশন করব। তাইলে কোশ্চেন হতে পারে এই ইনস্ট্রুমেন্ট দ্বারা কি এক্সামিনেশন করা হয়? পোস্টেরিয়র রাইনোস্কোপি করা হয়। ঠিক আছে, পোস্টেরিয়র রাইনোস্কোপি করা হয় ইনস্ট্রুমেন্ট দ্বারা। এবার থার্ড কোশ্চেন হবে হোয়াট আর দ্য স্ট্রাকচার সিন বাই দিস ইনস্ট্রুমেন্ট। ভাগ করে লিখবা। নোজের কিছু অংশ আমরা এই স্ট্রাকচারে দেখতে পারি এবং নেজোফেরিংসের কিছু অংশ দেখতে পারি। প্রথমে লিখবা নোজ। নোজের ভিতরে সাব হেডিংগুলো লিখবা যে পোস্টেরিয়র এন্ড অফ নেজাল সেপ্টাম। নেজাল সেপ্টামের পোস্টেরিয়র এন্ডটা আমরা এই ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা দেখতে পারি। তারপরে পোস্টেরিয়র এন্ড অফ ইনফেরিয়র টার্বিনেট, ইনফেরিয়র টার্বিনেটের পোস্টেরিয়র এন্ডটা আমরা এই ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখতে পারি। তারপরে কোয়ানা। হোয়াট ইজ কোয়ানা? কোয়ানা ইজ পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার। অ্যান্টেরিয়র নেজাল অ্যাপারচার একটা আছে আর একটা পোস্টেরিয়র অ্যাপারচার, নেজাল অ্যাপারচার। পোস্টেরিয়র নেজাল অ্যাপারচার ইজ কল্ড কোয়ানা। কোয়ানা আমরা এক্সামিনেশন করতে পারি। তাহলে এগুলো নোজ। নেজোফেরিংসে আমরা কি কি স্ট্রাকচার এটা দিয়ে এক্সামিনেশন করতে পারি? নেজোফেরিংসের রুফ এক নাম্বার, নেজোফেরিঞ্জিয়াল রুফ। দুই নাম্বার হলো নেজোফেরিঞ্জিয়াল ওপেনিং অফ ইউস্টেশিয়ান টিউব। সবসময় মনে রাখবা ইউস্টেশিয়ান টিউবের একটা ওপেনিং থাকে মিডল ইয়ারে আর একটা ওপেনিং থাকে নেজোফেরিংসের ল্যাটারাল ওয়ালে। সো নেজোফেরিঞ্জিয়াল ওপেনিং অফ ইউস্টেশিয়ান টিউব। থার্ড আমরা কি দেখতে পারবো? টিউবাল এলিভেশন। নেজোফেরিংসের স্ট্রাকচারটা তোমরা অনলাইনে ছবিগুলো দেখবা কি কি ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে। নেজোফেরিংসে ইউস্টেশিয়ান টিউবের ওপেনিং থাকে, একটা টিউবাল এলিভেশন থাকে এবং একটা ফোসা অফ রোজেনমুলার থাকে। রোজেনমুলার যে ফোসা থাকে, এই তিনটা স্ট্রাকচার আমরা এক্সামিনেশন করতে পারি। এবার আরেকটা কোশ্চেন হবে এখান থেকে
শোনো না, কোশ্চেনটা শোনো। এডেনয়েড ইজ নট এ অ্যানাটমিক্যাল স্ট্রাকচার, এডেনয়েড ইজ এ প্যাথোলজি। নেক্সট কোশ্চেনটা আসতেছে, হোয়াট আর দ্য প্যাথোলজি অর ডিজিজেস দ্যাট ক্যান বি ডায়াগনোজড বাই দিস ইনস্ট্রুমেন্ট? কি কি প্যাথোলজি এই ইনস্ট্রুমেন্ট দ্বারা এক্সামিনেশন করে আমরা ডায়াগনোসিস করতে পারি? এক নম্বরই হবে অ্যাডেনয়েড। নেজোফেরিংসে আমরা যখন এক্সামিনেশন করতে যাব, অ্যাডেনয়েডটা যখন এনলার্জ হবে তখন এটা দ্বারা আমরা ডায়াগনোস করতে পারি। সেকেন্ড হলো নেজোফেরিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা। নেজোফেরিঞ্জিয়াল এনজিওফাইব্রোমা এই ইনস্ট্রুমেন্ট দিয়ে ডায়াগনোস করা যায়, ঠিক আছে। থার্ড হলো নেজোফেরিঞ্জিয়াল কার্সিনোমা। নেজোফেরিংসে যদি কোনো এক্সোফ্যাটিক রোগ থাকে, কোনো কার্সিনোমা থাকে, এই ইনস্ট্রুমেন্ট দ্বারা আমরা এটাকে ডায়াগনোস করতে পারি, ঠিক আছে। তাহলে এগুলো হলো কমন ইউজ, এগুলো একটু মনে রাখবেন। এই ইনস্ট্রুমেন্টের কি নাম? এই ইনস্ট্রুমেন্টের কি নাম বলো? লাক্স ফোরসেপ। এটা হলো লাক্স ফোরসেপ, LUCS, লাক্স ফোরসেপ, ঠিক আছে। এটা লাক্স ফোরসেপ। তাহলে এই ইনস্ট্রুমেন্টটা কি কি অপারেশন ইউজ করা হয় বলো একজন? কোনো অ্যান্সার নাই, সবাই চুপ বলো। লাক্স ফোরসেপটা টু হোল্ড টনসিল ডিউরিং টনসিলেক্টমি। আমরা যখন টনসিলেক্টমি করি না, টনসিলেক্টমি অপারেশন করার সময় টনসিলটাতে একটা হাত দিয়ে হোল্ড করতে হয়, এটা ফোরসেপ দিয়ে হোল্ড করতে হয়। হোল্ড করে বাইপোলার ডায়াথেরাপি দিয়ে আস্তে আস্তে আমরা এটা নিয়ে কেটে, কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে তো হোল্ড করতে হয়, লাক্স ফোরসেপ দিয়ে আমার হোল্ড করতে হয়, এক নম্বর। তাহলে টু হোল্ড টনসিল ডিউরিং টনসিলেক্টমি। দুই নম্বর হলো টু রিমুভ কার্টিলেজ অ্যান্ড বোনি পার্ট ডিউরিং সেপ্টোপ্লাস্টি অ্যান্ড এসএমআর অপারেশন। সেপ্টোপ্লাস্টি এবং এসএমআর অপারেশনে আমরা যে নেজাল সেপ্টাল কার্টিলেজ যে কাটি, বোনসগুলো যে কাটি, কাটার পরে এই লাক্স ফোরসেপ দিয়ে আমরা এটাকে নিয়ে আসি, ঠিক আছে। টনসিলার হোল্ডিং ফোরসেপ ইউজ করে, লাক্স ফোরসেপ ইউজ করে। সাধারণত তোমার যারা চিলড্রেন বড় বড় টনসিলটা থাকে না অনেক চিলড্রেনের, তখন টনসিল হোল্ডিং ফোরসেপ ইউজ করি। অ্যাডাল্টের ক্ষেত্রে যাতে টনসিলাইটিস হয়, যাতে টনসিলটা ফাইব্রোস থাকে, স্মল থাকে, তখন টনসিল হোল্ডিং ফোরসেপ দিয়ে এটাকে হোল্ড করা যায়, তখন লাক্স ফোরসেপ দিয়ে হোল্ড করতে হয়, ঠিক আছে। তাইলে এই ইনস্ট্রুমেন্টটার ইউজ মোটামুটি গেল। হ্যাঁ, এবার স্টেরিলাইজেশন কি? সেম, অটোক্লেভ, বয়েলিং, সেম সেম, কোনো পার্থক্য নেই। স্টেরিলাইজেশন সেম। এই ইনস্ট্রুমেন্টটা কি? বলো তো ইনস্ট্রুমেন্টটা কি, কে বলতে পারবা? বলো একটু। প্রিন্টে একটু। গুড গুড, ভেরি গুড। এই ইনস্ট্রুমেন্টটা যাদের ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস থাকে, এদের এন্ট্রাল ওয়াশ দেওয়ার সময় ইউজ করা হয়। ইনস্ট্রুমেন্টের নাম হলো টিলি লিচউইস এন্ট্রাম পাংচার ট্রকার উইথ ক্যানুলা। টিলি, দেখো তোমরা, টিলি, TILLEY, টিলি। লিচউইস, লিচউইস হলো যে সায়েন্টিস্ট আবিষ্কার করেছে, লিচ, LICHTWITZ, টিলি লিচউইস এন্ট্রাম পাংচার ট্রকার অ্যান্ড ক্যানুলা, এটা হলো ইনস্ট্রুমেন্টের নাম। হ্যাঁ, তাহলে এই ইনস্ট্রুমেন্টটা কি কি কাজে ইউজ করা হয়? এই ইনস্ট্রুমেন্টটা হলো এন্ট্রাল ওয়াশ আউট। আমরা জানি যে ম্যাক্সিলারি সাইনাস্টারি আরেকটা নাম হলো ম্যাক্সিলারি এন্ট্রাম, ঠিক আছে। ম্যাক্সিলারি এন্ট্রামের সাইনোসাইটিস হয়ে যখন কালেকশন হবে, যখন ফ্লুইড পাস কালেকশন হবে, তখন এই ফ্লুইড পাসটাকে আমার তো ওয়াশ আউট করা লাগবে। কারণ কোনো পেশেন্টের সাইনোসাইটিসে যদি আমি ওয়াশ আউট না করে দেই, রোগীর প্রচণ্ড ফেশিয়াল পেইন হবে,
নেজাল অবস্ট্রাকশন কমপ্লেন করবে, মাথা ব্যথা হবে, এই কমপ্লেনগুলো সাবসাইড করার জন্য আমাকে এন্ট্রাল ওয়াশ আউট করে দেওয়া হয়, ঠিক আছে? তাইলে এন্ট্রাল ওয়াশ আউট হলো একটা ইউজ। আরেকটা ইউজ হলো ডায়াগনস্টিক প্রুফ পাঞ্চার। ডায়াগনস্টিক, আমি যখন রোগীর সাইনোসাইটিস কিনা ডায়াগনোসিস কনফার্ম না, তখন প্রুফ পাংচার আমরা করি। প্রুফ পাংচার করে আমরা যখন নাক দিয়ে, নাক দিয়ে ম্যাক্সিলারি এন্ট্রামে যখন এটা ঢুকাই যখন এসপিরেট করি, এসপিরেট করার পরে যখন সেখানে পুরুলেন্ট যখন কোনো ডিসচার্জ আসবে বা পাস আসবে, তখনই আমার প্রুফ হয়ে গেল দিস ইজ এ পেশেন্ট অফ ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস। তার মানে ডায়াগনস্টিক প্রুফ পাঞ্চারে আমরা ইউজ করি এটা। এবং to instill any medicine in maxillary antrum during sinus surgery, তোমার সাইনাস সার্জারি করার সময় অনেক সময় ম্যাক্সিলারি এন্ট্রামে অ্যান্টিবায়োটিক ওয়াশ দেই, স্টেরয়েড দেই, এই মেডিসিনগুলো ইনস্টিল করার জন্য আমাকে এন্ট্রাম ফ্র্যাকচার ট্রকারটা আমরা ইউজ করি অনেক সময়। স্যার এটা আবার থার্ড নম্বর পয়েন্টে কি বললেন স্যার? ইনস্টিলেশন অফ এনি মেডিসিন ইন ম্যাক্সিলারি এন্ট্রাম ডিউরিং সাইনাস সার্জারি, সাইনাস সার্জারি করার সময় ইউজ করা হয়। এবং এই মেশিন, এই যে ইনস্ট্রুমেন্টটা দেখো, এই ইনস্ট্রুমেন্টটা তোমার নাক দিয়ে আমরা দেই। এই ইনস্ট্রুমেন্টটা নাকের ইনফিরিয়র মিয়েটাস আছে না, ইনফিরিয়র মিয়েটাস ইজ দ্য স্পেস হুইচ ইজ লাইস বিলো কি ইনফিরিয়র টার্মিনাল। ইনফিরিয়র মিয়েটাস দিয়ে আমরা ইনস্ট্রুমেন্টটা এন্ট্রি করি অ্যান্ড ডিরেকশন উইল বি টুয়ার্ডস আউটার ক্যান্থাস অফ আই। এই যে এই ডিরেকশনে আমরা দিই, ওকে, আউটার ক্যান্থাস। তাহলে এবার কমন কোশ্চেন হবে, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ইউজিং দিস ইনস্ট্রুমেন্ট। তাইলে আমরা যেহেতু নাক দিয়ে এটা দেই, ঢুকাই এবং চোখের আউটার ক্যান্থাস বরাবর দেই, এটার অনেকগুলো কমপ্লিকেশন আছে। 1 নম্বর কমপ্লিকেশন হলো হ্যামোরেজ। এটা খুবই শার্প একটা ইনস্ট্রুমেন্ট, যে কোনো ব্লাড ভেসেল ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে, হ্যামোরেজ। 2 নম্বর হলো ল্যাসারেশন অফ নেজাল মিউকোজা, ল্যাসারেশন অফ নেজাল মিউকোজা। 3 নম্বর পয়েন্ট হলো অরবিটাল ইনজুরি, এটা দ্বারা অরবিটাল ইনজুরি হওয়ার চান্স থাকবে। 4 নম্বর পয়েন্ট হলো এয়ার এম্বোলিজম, হওয়ার চান্স থাকে, ঠিক আছে? তাহলে এটাই হলো এই ইনস্ট্রুমেন্টটার কমন কমপ্লিকেশন। এই ইনস্ট্রুমেন্টের কি নাম? কে বলতে পারবা? বলো, একজন বলো কি নাম এই ইনস্ট্রুমেন্টটার? এই যে এটা, এই ইনস্ট্রুমেন্টের কি নাম? একজনও বলতে পারছো না? এটা কমনলি টনসিল এবং অ্যাডেনয়েড অপারেশন রয়েছে, খুবই কমন একটা ইনস্ট্রুমেন্ট। এটার নাম হলো টনসিলার ডিসেক্টর। দেখো, খেয়াল করো, এটা নামটা খেয়াল করো, টনসিলার ডিসেক্টর উইথ অ্যান্টেরিয়র পিলার রিট্রাক্টর, বুঝছো? এটার নাম হলো টনসিলার ডিসেক্টর উইথ অ্যান্টেরিয়র পিলার রিট্রাক্টর। তাইলে এই ইনস্ট্রুমেন্টটার নামটা একটু বড়, কিন্তু এই নামের মাধ্যমে এটা কি কাজ করে, কি ইউজ, সবই কিন্তু এক্সপ্লেন করা আছে। তাইলে এবার যদি এটার ইউজ বলা হয়, আমরা এটা অ্যাডেনয়েডেক্টমি এবং টনসিলেক্টমিতে ইউজ করব। অ্যাডেনয়েড অপারেশন এবং টনসিল অপারেশনে মোস্ট কমন একটা ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করব। এবার পরীক্ষাতে একটা কোশ্চেন থাকে অস্পিতে, কোন এন্ডের কাজ কি? 2টা এন্ড যে বললাম, 2টা এন্ডের মধ্যে কোন এন্ডের কাজ কি? ডিসেক্টর যে পার্টটা, ডিসেক্টর পার্টের কাজ হলো টু ডিসেক্ট টনসিল ইন অ্যাট্রোমাটিক ফ্যাশন। আমি টনসিলটাকে ডিসেক্ট করব, কিন্তু টনসিলের যে বেডে যেন কোনো ইনজুরি যেন না হয়। তাহলে 1 নম্বর হলো ডিসেক্টর পার্ট ইজ ইউজ টু ডিসেক্ট টনসিল ইন অ্যাট্রোমাটিক ফ্যাশন, ঠিক আছে? এটা হলো এটার কাজ। আর রিট্রাক্টর পার্টের কাজ কি? এই পার্টের কাজ কি? টু রিট্রাক্ট অ্যান্টেরিয়র পিলার টু সি এনি হ্যামোরেজ। অ্যান্টেরিয়র পিলারে কিছু
ভেসেল থাকে, টনসিলেক্টমি করার সময় ভেসেলগুলো ইনজুরি হয়, ব্লিডিং হয়। এই জন্য অপারেশনের শেষ পর্যায়ে অ্যান্টেরিয়র পিলারটা আমরা রিট্র্যাক্ট করে আমরা সার্চ করি অ্যান্টেরিয়র আপার যে পোল, টনসিলের আপার পোলে কোনো হ্যামোরেজ আছে কিনা। ওকে, এই স্টেরিলাইজেশন কি? এটা অটোক্লেভ বয়লিং, সেম। আচ্ছা, এই ইনস্ট্রুমেন্টটা তো তোমাদের পড়ানো হয়েছে। এই ইনস্ট্রুমেন্টটা কি? এই ইনস্ট্রুমেন্টটা, হ্যাঁ, এই ইনস্ট্রুমেন্টটার নাম হলো মলিসনস সেলফ রিটেইনিং হেমোস্ট্যাটিক ম্যাস্টয়েড রিট্রাক্টর। শোনো, ইনস্ট্রুমেন্টের নামগুলো ভালো মতো খেয়াল করবে। নামের মধ্যেই মাজেদা সব আছে। নামের মধ্যে কি অপারেশন ইউজ করা হয়, কি কাজে ইউজ করা হয়, কিভাবে ইউজ করা হয়, সবই কিন্তু আছে। মলিসনস হলো গিয়ে যিনি এটা আবিষ্কার করছে, তার পরেরটা কি? সেলফ রিটেইনিং। এইটা অপারেটিভ ফিল্ডে এই যে তুমি এরকম করে এক্সপোজ করে রাখবা, তোমার এটাকে হোল্ড করা লাগবে না। মানে এই ইনস্ট্রুমেন্টটা কোনো সার্জন বা অ্যাসিস্ট্যান্টের হোল্ড করা লাগে না। দিস ইজ সেলফ রিটেইনিং, সে একাই করে কাজ, বুঝছো? তারপরটা কি পয়েন্ট? হেমোস্ট্যাটিক। এটা হেমোস্টেসিস করে বাই কম্প্রেশন অফ ভেসেল, ব্লাড ভেসেলকে সে কম্প্রেশন করে এটা করে। তারপরে কি পয়েন্টটা কি? সফট টিস্যু, ম্যাস্টয়েড ইনস্ট্রাক্টর। এনি ম্যাস্টয়েড সার্জারিতে এই অপারেশন, এই ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। হ্যাঁ, ম্যাস্টয়েডের যত ধরনের সার্জারি আছে সব সার্জারিতে এই ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। তাইলে আমরা ইনস্ট্রুমেন্টের নাম করলাম, জানলাম। এবার ইউজ। এই ইনস্ট্রুমেন্টটা আমার টিম্প্যানোপ্লাস্টি অপারেশন ইউজ করা হয়, কর্টিক্যাল ম্যাস্টোইডেক্টমি অপারেশন ইউজ করা হয়, দেখছো? এবং মডিফাইড রেডিক্যাল ম্যাস্টোইডেক্টমিতে আমরা এই ইনস্ট্রুমেন্ট ইউজ করি, ঠিক আছে? ইভেন দিস ইনস্ট্রুমেন্ট ক্যান অলসো বি ইউজড ইন ককলিয়ার ইমপ্লান্টেশন। ককলিয়ার ইমপ্লান্টেশন অপারেশনও আমরা এই ইনস্ট্রুমেন্ট ইউজ করি, ঠিক আছে? ককলিয়ার ইমপ্লান্টেশনে আমরা ইনস্ট্রুমেন্ট ইউজ করি। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন হলো হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ইউজিং দিস ইনস্ট্রুমেন্ট। এই ইনস্ট্রুমেন্টের কয়েকটা কমন কমপ্লিকেশন আছে। এক নম্বরে হলো হ্যামোরেজ হতে পারে। দুই নম্বরে হলো ইনজুরি টু ফেসিয়াল নার্ভ। তোমাদেরকে এর আগে আমি অসংখ্যবার বলছি যে ম্যাস্টয়েড অপারেশন করার সময় ফেসিয়াল নার্ভ ইনজুরির সম্ভাবনা থাকে ভেরি হাই। এই জন্য ম্যাস্টয়েড সার্জারি করার সময় যেখানে ফেসিয়াল নার্ভের ক্যানেল থাকে সেখানে ড্রিল করতে হয় খুব কেয়ারফুলি। তারপরে হলো ইনজুরি টু ডুরামেটার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে ইনজুরি টু ল্যাটারাল সেমিসার্কুলার ক্যানেলে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে ইনজুরি টু সিগময়েড সাইনাস। তাহলে অনেকগুলো ইম্পর্টেন্ট স্ট্রাকচার এই ইনস্ট্রুমেন্ট দ্বারা তোমার ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? এই ইনস্ট্রুমেন্টটা কি? এই ইনস্ট্রুমেন্টের কি নাম বলো একজন? বলো এই ইনস্ট্রুমেন্টটা কি নাম? এই ইনস্ট্রুমেন্ট নাম হলো ডাইরেক্ট লেরিঙ্গোস্কোপ। তাইলে লেরিংসকে ডাইরেক্ট এক্সামিনেশন করার জন্য এই ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। আর আমরা যে আইএলকো করি না, ইনডাইরেক্ট যে করি, ইনডাইরেক্ট লেরিঙ্গোস্কোপি যে করি, ওই সময় আমরা একটা আয়না দিয়ে লেরিংসের স্ট্রাকচারগুলো দেখি ইনডাইরেক্টলি। কিন্তু কিছু কিছু সময়
ডিরেক্ট আমাকে এক্সামিনেশন করতে হয়। ল্যারিংস, হাইপোফেরিংস, পাইরিফর্ম ফসা, এগুলোকে আমাকে ডিরেক্ট এক্সামিনেশন করতে হয়, এই জন্য এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়। তাহলে ইনস্ট্রুমেন্টটার কি নাম? ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ। এই ইনস্ট্রুমেন্টটা কি এক্সামিনেশন ইউজ করা হয়? ডিরেক্ট ল্যারিঙ্গোস্কোপি। ঠিক আছে, এবার কমন ইউজ। হ্যাঁ, ডায়াগনস্টিক কিছু ইউজ আছে, থেরাপিউটিক কিছু ইউজ আছে ইনস্ট্রুমেন্টের। হ্যাঁ, ডায়াগনস্টিক ইউজ হলো টু ডায়াগনোজ এনি ল্যারিঞ্জিয়াল এন্ড হাইপোফেরিঞ্জিয়াল প্যাথোলজি। ল্যারিংস এবং হাইপোফেরিংসে কোনো প্যাথোলজি ডায়াগনোজ করার জন্য এটা ইউজ করা হয়। সাচ ফর এক্সাম্পল, তোমার মনে করো যে ল্যারিঞ্জিয়াল কার্সিনোমা, হাইপোফেরিঞ্জিয়াল কার্সিনোমা, এনি বিনাইন লেশনস, হ্যাঁ, এগুলা ডায়াগনোজ করার জন্য এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়। এক নম্বর। 2 নম্বর হলো টু সি দ্য এক্সটেন্ট অফ গ্রোথ অফ ল্যারিংস। ল্যারিংস এবং হাইপোফেরিংসে কোনো গ্রোথ থাকলে গ্রোথটা কতটুকু এক্সটেনশন হয়েছে, ওই এক্সটেন্টটা এক্সামিনেশন করার জন্য আমি এই ইনস্ট্রুমেন্ট ইউজ করি। এগুলো হলো ডায়াগনস্টিক ইউজ। থেরাপিউটিক ইউজ আছে টু রিমুভ এনি ফরেন বডি, টু রিমুভ এনি ফরেন বডি ফ্রম ল্যারিংস। হ্যাঁ, অনেক সময় দেখো যে ছোট বাচ্চারা, অনেক সময় ছোট বাচ্চাদের অ্যাসপিরেশন হয়, ছোট বাচ্চারা মনে করো পিন টিন বা খেলনার কোনো পার্টস, ব্যাটারি, অনেক কিছু বাচ্চারা অ্যাসপিরেশন করে ফেলে। তখন ল্যারিঙ্গোস্কোপটা ভিতরে ঢুকায় আমরা বড় বড় ফোর্সেপ দিয়ে আমরা এটাকে করে নিয়ে আসি, বের করে নিয়ে আসি। হ্যাঁ, তাইলে টু রিমুভ এনি ল্যারিঞ্জিয়াল ফরেন বডি, এটা হলো 1 নম্বর পারপাস। সেকেন্ড পারপাস হলো to take a biopsy, very important, to take a biopsy from laryngeal growth. ল্যারিংসে কোনো এক্সোফাইটিক গ্রোথ থাকলে, কার্সিনোমা থাকলে সেটা হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস করার জন্য আমাকে বায়োপসি নেওয়া লাগে। ওকে, ভেরি ইম্পর্টেন্ট। ছাড়া অল্টারনেটিভ কোনো প্রসিডিউর করা যায় কিনা? ল্যারিঙ্গোস্কোপি যে করছি এটা ছাড়া অল্টারনেটিভ কোনো প্রসিডিউর কি করা যায়? সেটার নাম হলো এফওএল। এফওএল মিন্স ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি। ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপিটা খুবই সহজ একটা বিষয়। এক্ষেত্রে এটা হলো ওয়ান টাইপ অফ এন্ডোস্কোপ হুইচ ইজ ফ্লেক্সিবল। এটা হলো এক ধরনের এন্ডোস্কোপ যেটা ফ্লেক্সিবল এবং সেটা নাক দিয়েই সহজেই এন্টার করা যায় এবং এটার ডায়ামিটারটা থাকে স্মল। ডিএল করতে গেলে, ডিএল বায়োপসি করতে গেলে রোগীকে জিএ দেয়া লাগে, কিন্তু এফওএল করতে গেলে রোগীকে কিছুই দেয়া লাগে না। এফওএল যদি আমরা করি রোগীকে বসাইয়া আমরা এক্সামিনেশন করতে পারবো, তার ল্যারিংস, হাইপোফেরিংস, পাইরিফর্ম ফসা সুন্দর করে এক্সামিনেশন করতে পারবো। অ্যাট দ্য সেম টাইম এফওএল গাইডেড বায়োপসিও আমরা দিই। ওকে, কিন্তু এফওএল যেটা মেশিন এটা অনেক এক্সপেন্সিভ, এটার দাম হলো মিনিমাম 45 থেকে 50 লাখ টাকা, এই জন্য সব হাসপাতালে নাই, আমাদের এখানে নাই। ট্রাকিওস্টোমি টিউব ইন সিটু, ট্রাকিওস্টোমির উপরে তোমাদের ইন্ডিটেলস ক্লাস নেওয়া হয়েছে না? যেমন এইটা থেকে কোশ্চেন হতে পারে এই ইনস্ট্রুমেন্টটা কি, ডিটেকশন ট্রাকিওস্টোমির কমপ্লিকেশন, এই তো বুঝছো? তাইলে এই ইনস্ট্রুমেন্টটা কি অপারেশন ইউজ করা হয়? ট্রাকিওস্টোমিতে। তাহলে এবার বলতে পারে যে নেম 4 ইম্পর্টেন্ট ইন্ডিকেশন অফ ট্রাকিওস্টোমি। ট্রাকিওস্টোমির ইন্ডিকেশন বললে কমন ইন্ডিকেশনগুলো আগে বলবো। 1 নম্বরে বলবা কি আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন, 2 নম্বরে বলবা প্রলং ভেন্টিলেশন ফর মোর দেন 72 আওয়ার্স, 3 নম্বরে বলবা টু রিমুভ ট্রাকিওবঙ্কিয়াল সিক্রেশন ইন এ আনকনসিয়াস পেশেন্ট সাচ এজ হেড ইনজুরি, কোমা এন্ড বালবার পালসি, এবং 4 নম্বরে বলবা এজ এ পার্ট অফ আদার মেজর সার্জারি, যেমন লেরিঙ্গেক্টমি, এনি মেজর সার্জারি অফ ল্যারিংস, টাং বেস, এগুলোতে করা হয়।
এবং when orotracheal intubation is not possible তখন আমরা এটাকে ট্রাকিওস্টোমি দিয়ে দিই। এটা হলো কমন ইন্ডিকেশনগুলো বলবা। তারপরে কমপ্লিকেশন, হ্যাঁ কমপ্লিকেশনের মধ্যে তোমার শোনো, পরীক্ষার হলে একটা কথা বলে রাখি, অস্পিতে তোমার মনে করো প্রতিটা অস্পিতে স্টেম থাকবে 4টা করে, 4টাতে মনে করো এক মার্ক করে আর কি থাকে। তো তোমাদের মনে করো যে নেম 3 কমপ্লিকেশন বা নেম 4 ইন্ডিকেশন এরকম যদি বলে, 3টা ইন্ডিকেশন বললে 3টা ইন্ডিকেশনই তোমরা ইয়ে করবে, লিখবা। নিজের পাণ্ডিত্য জ্ঞান জাহির করার জন্য 8টা-9টা ইন্ডিকেশন লেখা টাইম নষ্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ অস্পিতে টাইম খুবই শর্ট। এবং অস্পিতে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলো লিখবো ফার্স্টে, আগডুম বাগডুম পঞ্চম পয়েন্টগুলা লাস্টে রাখবা তুমি যদি টাইম পাও। মনে করো তোমাকে কোশ্চেন আসলো নেম 2 ইম্পর্টেন্ট কমপ্লিকেশন অফ টনসিলিক্টমি। এখন তুমি যদি হ্যামোরেজ বা রিঅ্যাকশনারি হ্যামোরেজ বাদ দিয়া তুমি লেখা শুরু করো ইনজুরি টু লিপ, ইনজুরি টু টাং, ইনজুরি টু প্যালেট, ইনজুরি টু ইবুলা, ইনজুরি অ্যান্ড্রোপিলা, তাহলে কিন্তু মার্ক পাবা কম। বুঝছো কি? যেটার ইম্পর্টেন্স বেশি, যেটার প্রায়োরিটি বেশি, সেই পয়েন্টগুলো ফার্স্টে লিখবা, তাহলে ভালো মার্ক ক্যারি করা যাবে। উল্টাপাল্টা পয়েন্ট ফার্স্টে লিখলে তোমার ইমপ্রেশন খারাপ হবে, সার্ভার টক্সিক হবে, মার্ক কম পাবে। আর পরীক্ষার হলে স্পেলিং মিস্টেক করা যাবে না। তোমরা ইএনপিতে প্রচুর পরিমাণে ইনস্ট্রুমেন্টের নাম, স্পেসিমেন্টের নাম, যেই পরিমাণে স্পেলিং মিস্টেক করো আনবিলিভেবল। গত 4-5টা ওয়ার্ড ফাইনালে তোমাদের খাতা দেখে আমি খুব টায়ার্ড, এক্সস্টেড। প্রচুর পরিমাণে তোমরা স্পেলিং মিস্টেক করো, ভুল করো, উল্টাপাল্টা পয়েন্ট লেখো ফার্স্টে। তোমার হসপিটালে টাইম এমনিতেই শর্ট। তারপরে আমি যে কোশ্চেনগুলো করবো একদম স্পেসিফিক কোশ্চেন করে দিই, নেম 3 ইন্ডিকেশন, নেম 4 কমপ্লিকেশন। তো এরকমভাবে যদি দিয়ে দিই, আল্লাহর হস্তে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো ফার্স্টে লিখবা, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো ফার্স্টে লিখবা। আর একটা পয়েন্টকে ভাঙ্গা চুইরা 3-4টা পয়েন্ট করার কোনো মানে হয় না, সেক্ষেত্রে মার্ক পাবা কম। বুঝছো? একটা পয়েন্টকে ভেঙে টুকরে 3-4টা পয়েন্ট কইরা তুমি কিন্তু মার্ক বেশি একটা ক্যারি করা যায় না। কথা কি ক্লিয়ার? যেমন তোমার ট্রাকিওস্টোমির ইন্ডিকেশন যদি আমি দেই যে নেম 4 ইন্ডিকেশন অফ ট্রাকিওস্টোমি, যদি এরকম কোশ্চেন আসে, তুমি আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাকশন একটা পয়েন্ট হবে। তুমি যদি লেখো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাকশন, রোড ট্রাফিক ইনজুরি উইথ ম্যাক্সিলোফেশিয়াল ট্রমা, স্ট্র্যাঙ্গুলেশন উইথ স্ট্রাইডর, তারপরে অ্যাডভান্স কার্সিনোমা অফ লেরিংস, হাইপোফেরিংস উইথ স্ট্রাইডর ব্রেস্ট, তুমি তোমার অ্যাঙ্গেলে তুমি অ্যান্সার করছো ঠিক, কিন্তু আমাদের পারসেপটিভে অ্যান্সারটা ঠিক নাই। কারণ তুমি একটা পয়েন্টেরই 3-4টা পয়েন্ট সাব পয়েন্ট দিয়ে তুমি তোমার অ্যান্সার কিন্তু শেষ করে দিছো। বুঝছো? কথাগুলো আগে বুঝো, কথাগুলোর টোন আগে বুঝো, কথাগুলোর পালস আগে বুঝো। একটা পয়েন্টের ভিতরে যে সাব পয়েন্ট, তুমি একটা পয়েন্টের সাথে ইম্পর্টেন্ট সাব পয়েন্ট একটা দুইটা লিখলা, কিন্তু ওই সাব পয়েন্ট দিয়ে যদি তুমি 4টা কি পয়েন্ট যদি তুমি ফিল আপ করে ফেলো, তোমার কিন্তু মার্ক কম পাবা। তুমি 1 মার্কের মধ্যে পাবা 0.1 বা 0.2। বুঝছো? কিন্তু তুমি যদি লেখো আপার রেসপিরেটরি ট্র্যাক্ট অবস্ট্রাকশন, prolonged ventilation for more than 72 hours to remove tracheobronchial secretion in a unconscious patient, এরকম ভাবে যদি পয়েন্ট লেখো, তোমাকে মার্ক দেওয়া হবে ফুল মার্কস। কিন্তু তুমি যদি চালাকি করতে যাও, চালাকি করে খুব একটা লাভ হবে না, কারণ যেই স্যাররা খাতা দেখবে তারা তোমাদেরও সে অনেক বেশি বাটপার। হ্যাঁ, ওকে। এবার খেয়াল করো, যদি এরকম একটা ইয়া দেওয়া হয়, ছবি দেওয়া হয়, ট্রাকিওস্টোমি টিউব, হ্যাঁ, ট্রাকিওস্টোমি টিউব, তারপরে সেম, এরপরে পয়েন্ট সেম। এই ইনস্ট্রুমেন্টটা কি কি টিউনিং ফর্ক, টিউনিং ফর্ক, হ্যাঁ, টিউনিং ফর্ক। এটা থেকে অনেকগুলো কোশ্চেন আসবে। এটা থেকে কিছু কোশ্চেন আসবে যে হুইচ আর দ্য টেস্ট ডান বাই দিস ইনস্ট্রুমেন্ট, বলো। রিয়েনিস টেস্ট, ওয়েবার টেস্ট, ওয়েবার টেস্ট এবং অ্যাবসলিউট বোন কন্ডাকশন টেস্ট, এগুলো আমরা করি।
আচ্ছা, এবার এটা থেকে কতগুলো কোশ্চেন আসে। নেম 5 কমন কজেস অফ কন্ডাক্টিভ হিয়ারিং লস। কন্ডাক্টিভ হিয়ারিং লসের 5টা কমন কজ আসে। তাহলে এরকম যদি আসে, impacted works, হলো ASOM, CSOM, impacted works, ASOM, CSOM, otosclerosis, OME। হ্যাঁ, তারপরে আরেকটা আসে নেম 5 কমন কজেস অফ সেন্সরি লস। সেন্সরি হেয়ারিং লস labyrinthitis, injury to the labyrinth, বলো। হ্যাঁ, drug induced, noise induced, নয়েজ ইনডিউস লস আর অটোটক্সিক ড্রাগ, ভেরি ইম্পর্টেন্ট। আর presbycusis, আরেকটা কোশ্চেন আসে, হুইচ ফ্রিকোয়েন্সি টিউনিক হার্জ ইজ মোস্ট কমনলি ইউজড ইন 512 হার্জ, যেটা কমনলি ইউজ। কারণ এটা টোন ডিকে ইজ অপটিমাল। টোন ডিকে কথাটার অর্থ হলো কি, এটা যখন আমি স্ট্রাইক করবো একটা অপটিমাম পিরিয়ডের পরে টোনটা স্টপ হয়ে যাবে। 256 হার্জ, 128 হার্জে তুমি বাড়ি মারলা, এটা বাজতেই থাকবে অনেকক্ষণ পরে স্টপ হবে। কিন্তু পরীক্ষার হলে এত তো টাইম নাই। এই ইনস্ট্রুমেন্টটা কি আমার? ইনস্ট্রুমেন্টটা কি? অ্যাডেনয়েড কিউরেট উইথ কেস। অ্যাডেনয়েড কিউরেট উইথ কেস এই ইনস্ট্রুমেন্টটা। হ্যাঁ, তো এই ইনস্ট্রুমেন্টটা আমরা কমনলি অ্যাডেনয়েডেক্টমি করার সময় ইউজ করি। ঠিক আছে, অ্যাডেনয়েডেক্টমি। এখন পরীক্ষার হলে যে কোশ্চেনটা আসবে, এই অ্যাডেনয়েডের সাথে যে কোশ্চেনটা হসপিটালে আসে, অ্যাডেনয়েডের সাথে কেসটা কেন আমরা দিই? ওয়াই দিস কেস ইজ ইউজড? কেন? টু হোল্ড দ্য অ্যাডেনয়েড টিস্যু। অ্যাডেনয়েড টিস্যুটা হোল্ড করার জন্য। অনেক সময় আমরা যদি এরকম মানে যেটা কেস ছাড়া যদি অ্যাডেনয়েড কিউরেট দিয়ে আমরা কিউরেট করার পরে যে অ্যাডেনয়েড টিস্যুটা অনেক সময় আমার পড়ে যেতে পারে, পরে সেই টিস্যুটা আমার ট্রাকিও ব্রঙ্কিয়াল ট্রিতে অ্যাসপিরেশন হয় অনেক সময়। এই জন্য অ্যাডেনয়েড টিস্যুটা কিউরেট করার পরে এইটার ভিতরে যেন হোল্ড হয়ে থাকে, এই জন্য আমরা কেসটা ইউজ করি। হ্যাঁ, এবার কোশ্চেন হলো, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ অ্যাডেনয়েডেক্টমি? অ্যাডেনয়েডেক্টমির কমপ্লিকেশন কি? হোয়াট আর দ্য কমন কমপ্লিকেশনস অফ অ্যাডেনয়েডেক্টমি? কি বলো? 1 নম্বরে আমার হ্যামোরেজ হবে, ভেরি ইম্পর্টেন্ট। আর কি? ইনজুরি টু সারাউন্ডিং স্ট্রাকচার না বলে একটু স্পেসিফিক করে বললে ভালো হয়। ইনজুরি টু ইউস্টিশিয়ান টিউব ওপেনিং অ্যান্ড টিউবাল এলিভেশন। এবং ইউস্টিশিয়ান টিউব ওপেনিংটা অনেক সময় ইনজিউরড হয়। একটা কথা মনে রাখতে হবে, অ্যাডেনয়েডেক্টমি করার সময় বি ভেরি কেয়ারফুল, ইউস্টিশিয়ান টিউব ওপেনিং কোনো কারণেই যেন ইনজুরি না হয়। কারণ যদি ইউস্টিশিয়ান টিউব ওপেনিং ইনজুরি হয়, ওই ইনজুরি হলে সেখানে স্কেয়ারিং হয়, ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিস হয়ে নেজোফেরিঞ্জিয়াল ওপেনিংটা ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে মিডল ইয়ারের ভেন্টিলেশনটা ঠিকমতো মেনটেন হয় না, তখন মিডল ইয়ারে কালেকশন হয়, মিডল ইয়ারে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়। দিস কন্ডিশন ইজ নোন অ্যাজ ওএমি। বুঝছো? অ্যাডেনয়েডেক্টমি করার সময় ভেরি কেয়ারফুল, ইউস্টিশিয়ান টিউব ওপেনিং যেন ইনজুরি না হয়। কারণ বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডেনয়েডেক্টমি করতে গিয়ে ইউস্টিশিয়ান টিউব ওপেনিং ইনজুরি অনেকেরই হয়েছে, এবং এই বাচ্চাদের আলটিমেটলি ওএমি হয়ে কন্ডাক্টিভ হিয়ারিং লস হয়। সো বি ভেরি কেয়ারফুল। আচ্ছা, তাহলে এই ইনজুরি গেল। তারপরে থার্ড কি? ইনজুরি টু সার্ভাইকাল স্পাইন। কারণ অ্যাডেনয়েড করার সময় অনেক সময় এই সার্ভাইকাল স্পাইন ইনজুরি হয়, এবং ইনজুরি টু অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্ট। অ্যাটলান্টো এক্সিয়াল জয়েন্টে অনেক সময় ইনজুরি হয়। সো ভেরি কেয়ারফুলি আমাকে সার্জারি করতে হয়। আলাদা পয়েন্ট অবশ্যই। এই ইনস্ট্রুমেন্টটা কি বলো? হোয়াট ইজ দিস ইনস্ট্রুমেন্ট? বলো, একজন বলো কি নাম? নেজার স্পিকুলাম। তো ওকে, এই যে এই ইনস্ট্রুমেন্টটা, হ্যাঁ, দিস ইজ কিলিয়ান নেজাল স্পিকুলাম। কিলিয়ান, KILLIAN, কিলিয়ান নেজাল স্পিকুলাম। হ্যাঁ,
তো এই ইনস্ট্রুমেন্টটার কিছু ইম্পর্টেন্ট ইউজ আমরা দেখব। কিছু ইউজ হলো এটা ডায়াগনস্টিক ইউজ, কিছু থেরাপিউটিক ইউজ। হ্যাঁ, ডায়াগনস্টিক ইউজ হলো একটা সহজ কথা তোমরা মনে রাখো, থুডিকাম স্পেকুলাম এবং কিলিয়ান স্পেকুলাম দুইটার মোটামুটি ইউজগুলো অলমোস্ট সেম। তাইলে টু ডায়াগনোজ ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, হাইপারট্রফি অফ ইনফিরিয়র টার্বিনেট, নেজাল পলিপ, রাইনোস্পেরিডিওসিস, তারপরে সাইনোনেজাল মাস, হ্যাঁ, এগুলা ডায়াগনোসিস করার জন্য আমি ইনস্ট্রুমেন্ট ইউজ করি। 1 নম্বর। 2 নম্বর হলো টু রিমুভ এনি নেজাল ফরেন বডি। নেজাল ফরেন বডি আমি বের করার জন্য ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়। 3 নম্বর হলো টু রিমুভ এনি নেজাল ক্রাস্ট অর ব্লাড ক্লট। আমরা যেটা কমনলি আমরা যে এসএমআর অপারেশন করি, এসএমআর অপারেশন করার পরে রোগীর কিন্তু নেজাল ক্যাভিটিতে প্রচুর ক্রাস্টিং হয়, সিভিয়ার ক্রাস্টিং হয়। এই ক্রাস্টটা আমাকে বের করার জন্য ইনস্ট্রুমেন্ট আমাকে ইউজ করতে হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি কমন ইউজগুলো আমার গেল। বলো কি